সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দৈর্ঘ্যমাপী শিখন অভিজ্ঞতার পর্ব 2 নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 68 পৃষ্ঠা থেকে সমাধান দেখানো হবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 68 পৃষ্ঠা, এখানে প্রথমত একটা কাজ দেওয়া আছে। সেই কাজটা হচ্ছে যে কাগজের স্কেল বানায়, মানে কাগজের স্কেল বানানোর একটা কাজ। এবং এই কাজটি করার জন্য কি কি উপকরণ লাগবে দেখো। পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ, মানে আমাদের মোটা কাগজ লাগবে। এই মোটা কাগজ হিসেবে আমরা পুরাতন ক্যালেন্ডারের কোনো একটা পৃষ্ঠা নিতে পারি। তারপর আঠা লাগবে, তারপর সেন্টিমিটার স্কেল লাগবে, পেন্সিল লাগবে এবং কাঁচি লাগবে। তাহলে এই উপকরণগুলো আমরা নিয়ে নিব। নেওয়ার পর এই নিচের 1 থেকে 6 নাম্বার এখানে যে পদ্ধতিগুলো বলা আছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই এই যে ছবিতে দেখতে পাচ্ছ এরকম আমরা স্কেল বানিয়ে নিতে পারি। তাহলে 1 নম্বরে কি পদ্ধতি বলেছে, একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনায় রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের 2 টুকরো কেটে নাও। মানে আমরা এই যে স্কেল, আমি একটা স্কেল দেখাই তোমাদেরকে, যে এটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল। এই স্কেলের সমান পরিমাপ করে আমরা ওই যে ক্যালেন্ডারটা নিয়েছিলাম বা যে মোটা কাগজটা নিয়েছিলাম, সেই মোটা কাগজটা কিন্তু এই স্কেলটা যত বড় তত বড় মাপ করে আমরা কিন্তু একটা কি নিব, কাগজ কেটে নিব এবং 2 টুকরা মানে সমান করে, যে স্কেলের সমান করে একটা কেটে নিলাম, আবার একটা কেটে নিলাম, মানে 2টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে এরকম হবে, ঠিক আছে, এরকম দুই টুকরা হবে। আমি এগুলো হচ্ছে ক্যালেন্ডারের, পুরাতন ক্যালেন্ডারের কাগজ, এগুলো আমরা স্কেলের সমান করে 2টা কেটে নিলাম, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, 2 নম্বর পদ্ধতি, টুকরো 2টিকে আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও, তাহলে স্কেলের বড়ি আরও মোটা ও শক্ত হবে। মানে এই যে আমরা 2টা কাগজ যেগুলো সমান স্কেলের সমান করে আমরা কেটে নিয়েছিলাম, এগুলোকে আমরা এই যে এরকম 2টাকে আমরা এই যে আঠা দিয়ে, যে আঠা যেগুলো নিয়েছিলাম, আঠা দিয়ে আমরা ভেতরে আঠা লাগিয়ে আমরা 2টাকে সমানভাবে লাগিয়ে দিব, যেন স্কেলের বডিটা আরও মোটা হয়, মানে শক্ত হয়, মোটা হয়। এই জন্য আমরা এই 2টা পৃষ্ঠা কিন্তু একসাথে আঠা দিয়ে লাগিয়ে দিব, ঠিক আছে। আমি এটা লাগাইনি, তোমরা এই কাজটা করে নেবে, একেবারে সহজ। তারপর কি বলেছে দেখো, 3 নাম্বার, এবার একই মাপের 2 টুকরো সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে আঠা দিয়ে আটকে দাও। কি বলেছে, এবার একই মাপের 2 টুকরা সাদা কাগজ কেটে, অর্থাৎ এই সাদা কাগজ কেটে আমরা কি করব, এই স্কেলে আমরা যে প্রথমত আমরা এটা 2 টুকরাগুলো কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পর আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই পৃষ্ঠায়ও সাদা, এই পৃষ্ঠায়ও সাদা, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি যে এখানে জোড়া দিয়েছে, এটা দেখা যাচ্ছে। এই জোড়া দিয়েছে, এটা দেখা না যাওয়ার জন্য, বা মনে করো যে তোমরা যে কাগজটা নিয়েছো সেটার উপরে তো এরকম সাদা পৃষ্ঠা নাও থাকতে পারে, সেটার জন্য তোমরা কি করবে, আবার 2টা কাগজ নিয়ে, মানে সাদা কাগজ নিয়ে সেগুলা কি করবে, এই যে এই স্কেলের, তোমাদের কাগজের বানানোর যে স্কেলটা বানাচ্ছ, সেই স্কেলের উভয় পাশে কি করবে, মুড়িয়ে দিবে, আঠা দিয়ে লাগিয়ে দিবে, উভয় পাশে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিবে, ঠিক আছে। এই জন্য এখানে সাদা কাগজ উল্লেখ করেছে। মানে আমরা প্রথমত যেই ক্যালেন্ডারের কাগজ বা যে মোটা কাগজটা নিয়েছি সেটা তো এরকম সাদা নাও হতে পারে। এই জন্য আমরা কি করব, পরবর্তীতে আবার 2টা সাদা কাগজ নিয়ে উভয় পাশে সুন্দর করে লাগিয়ে দেব, আঠা দিয়ে লাগিয়ে দেব। তারপর 4 নাম্বার কি বলেছে দেখো, স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের লাঠির দাগ বরাবর তোমার পছন্দ মতো বিভিন্ন রঙের কালির কলম দিয়ে লাগিয়ে নাও। তার মানে আমরা ওই যে সেন্টিমিটার স্কেল যেটা আমরা নিয়েছিলাম, ওই সেন্টিমিটার স্কেলটা এবং কাগজের স্কেলটা প্রথমত আমরা সমান করে ধরব। ধরার পর আমরা এখানে যে দাগগুলো আছে সেই দাগগুলো সুন্দর করে আমরা এবার ওই কাগজের স্কেলের মধ্যে বসিয়ে দেব। এবং এখানে বলেছে যে বিভিন্ন রঙের কালির কলম দিয়ে আমরা লাগিয়ে নিতে পারি, অর্থাৎ সেন্টিমিটার স্কেলের মধ্যে, যে স্কেলের মধ্যে কিন্তু কতগুলো ছোট দাগ, ছোট দাগের পর একটা কিন্তু এই যে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হলে কিন্তু বা 1 ইঞ্চি হলে কিন্তু লম্বা করে একটা দাগ টানা আছে, বা এই যে 5 ইঞ্চি পর পর একটা লম্বা লম্বা দাগ টানা আছে, ঠিক আছে। এই লম্বা দাগগুলো আমরা ভিন্ন ভিন্ন রং ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু স্কেলটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে। এই কাজটা কিন্তু একেবারে সহজ, তোমরা বসিয়ে করে নেবে। এবং এটা এই যে দাগগুলো টানার সময় একটা সবচাইতে মানে একটু কঠিন হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই দাগগুলো যে অনেক ছোট ছোট দাগ, এইগুলো দাগগুলো কিন্তু অনেক কেয়ারফুলি টানতে হবে, ঠিক আছে। এবং এই স্কেলের মধ্যে, এই পরিমাপক স্কেল আমরা যেটা নেব আর কি, ওইটার মধ্যে যেই দাগগুলো, যেই দূরত্ব আছে, আমরাও কিন্তু সেই একই দূরত্ব বরাবর কিন্তু দাগগুলো টানার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখো কেবল 5 নাম্বার বলেছে, সেন্টিমিটারের দাগগুলো ভিন্ন কালির কলম দিয়ে একটু লম্বা করে দাগ দাও এবং দাগের মাথায় 0 1 2 3 4 5 6
হ্যাঁ, এই যে 7 8 ইত্যাদি ইত্যাদি এই যে অঙ্ক বা সংখ্যাগুলো বসিয়ে নাও। যেটা বলেছিলাম সেন্টিমিটারের দাগগুলো মানে যেগুলো লম্বা দাগ, এই লম্বা দাগগুলো আমরা কি করব, ভিন্ন ভিন্ন কালি ইউজ করব। ঠিক আছে, আর ছোট ছোট দাগগুলো তো এমনিতেই আমরা দিয়ে দেব। ঠিক আছে, তারপর আমরা লম্বা দাগগুলো ভিন্ন ভিন্ন কালি ইউজ করব। আর তোমরা কিন্তু ভিন্ন ভিন্ন কালি ইউজ না করে, আমি তোমাদেরকে এটা বইতে বলে নাই, তবে এটা আমি বলছি আর কি, তোমরা পেন্সিল ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, পেন্সিল প্রথমত তোমরা একেবারে প্রথম যেটা আঁকবে বা প্রথম কয়েকটা তোমরা পেন্সিল ব্যবহার করে কাগজের স্কেলটা বানাবে। কারণ পেন্সিল ইউজ করলে একটু যদি ভুল হয় তোমরা রাবার দিয়ে ইরেজার দিয়ে মুছে আবার চেষ্টা করতে পারবে। এই জন্য তোমরা কি করবে, পেন্সিলের ব্যবহার করবে। ঠিক আছে, এরকম পেন্সিলের ব্যবহার করে তোমরা যখন কাগজের স্কেল 2টা 3টা এরকম স্কেল যখন বানাবে, তারপর যখন তোমরা একেবারে এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা রং কালির কলম, ঠিক আছে, ভিন্ন ভিন্ন রঙের কলম বা কালি ইউজ করতে পারো। তবে প্রথমে একেবারে প্রথমবার দ্বিতীয়বার আমি তোমাদেরকে রিকমেন্ড করব বা বলবো যে তোমরা পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, তাহলে আমরা যে পেন্সিল ইউজ করে যখন শিখে যাব, তারপর আমরা এরকম ভিন্ন ভিন্ন কালির কলম দিয়ে এটা আমরা করতে পারি। তারপর 6 নাম্বার কি বলেছে দেখো, তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলে স্কেলটি তৈরি হয়ে যাবে। মানে আমরা তো দাগগুলো কেটে নিলাম, দাগগুলো দিয়ে দিলাম, এবার আমরা এই যে যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই স্কেলগুলো কিন্তু কাগজ দিয়ে বানানো। এগুলো কিন্তু দেখো বিভিন্ন কি করেছে, এখানে বিভিন্ন এই যে ছবি এঁকেছে যেন স্কেলটি দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, এরকম তোমরা নিজেদের ইচ্ছে মতো ফুলের ছবি বা বিভিন্ন এই যে এখানে যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ঘরের মতো, বা মনে করো যে পাহাড়, এরকম তোমরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারো যেন স্কেলটা একটু দেখতে দৃষ্টিনন্দন হয়। ঠিক আছে, আশা করি তোমরা এই যে খুব সহজে কাগজের স্কেল বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, প্রথমবার একটু ভুল হলেও তোমরা যখন এটা 2বার 3বার মানে 2টা স্কেল 3টা স্কেল, হ্যাঁ 4-5টা স্কেল যখন বানাবে, তখন খুব সহজেই তোমরা এই বিষয়টা কি করতে পারবে। তারপর আমরা কি করব, এবং এখানে দেখো স্কেল যেটা বানিয়েছে এটা কিন্তু একেবারে ম্যাপেও দেখেছে, একটা পেন্সিল ম্যাপে দেখেছে। এই যে 0 থেকে যে কত, এটা 8.5 সেন্টিমিটারের একটা পেন্সিল, এটা কাগজের স্কেল দিয়ে কিন্তু পরিমাপ করেছে। ঠিক আছে, এবার আমরা একটু এটা উপরে তুলি। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা এখন আমরা পূরণ করব। এই ছকটা আমরা পূরণ করব। এবার তোমরা নিশ্চয়ই কাগজের স্কেলটি বানিয়ে নিয়েছো। এবার দোকান থেকে ক্রয় করা একটা স্কেল নাও এবং তোমাদের বানানো সেন্টিমিটার স্কেলটিও নাও। এই দুটা স্কেল দিয়ে আমরা বইতে যে 68 পৃষ্ঠায় যে নিচে একটা ছক আছে, এই ছকটি আমরা পূরণ করব। স্কেল লাগবে 2টি, একটা হচ্ছে নিজেদের বানানো কাগজের স্কেল, আরেকটা হচ্ছে দোকান থেকে কিনা যে কোনো একটি সেন্টিমিটার স্কেল। আমরা এখানে দেখো প্রথমত ক্রমিক নাম্বার দেওয়া আছে, যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম। আমরা এই ঘরের মধ্যে আমি পেন্সিল, কলম, টেবিল, গণিত বই এই 4টি বিষয় পরিমাপ করে দেখিয়েছি। তোমরা তোমাদের নিজেদের যদি কোনো পছন্দ থাকে সেটাও তোমরা পরিমাপ করতে পারো, অথবা তোমরা এই 4টিও কিন্তু পরিমাপ করে দেখাতে পারো। এই ঘরে আমরা সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য, ঠিক আছে, আনুমানিক দৈর্ঘ্য এখানে কি দিয়ে, কোন স্কেল দিয়ে, তোমার বানানো স্কেল, অর্থাৎ আমরা যে কাগজের স্কেলটা বানালাম সেন্টিমিটার স্কেল, ওই স্কেল দিয়ে আমরা পরিমাপ করে পেন্সিলের দৈর্ঘ্য পেয়েছি 16 সেন্টিমিটার। আবার প্রকৃত স্কেল, এই ঘরে হচ্ছে প্রকৃত স্কেল, মানে দোকান থেকে যে একটা স্কেল আছে আমাদের কেনা স্কেল, ওই স্কেলে যখন আমরা পেন্সিলটা পরিমাপ করেছি, দৈর্ঘ্য পরিমাপ করেছি, পাচ্ছি যে আমরা 15 সেন্টিমিটার আমরা ওই পেন্সিলের দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে মন্তব্যের ঘরে আমরা কি লিখব, মন্তব্যের ঘরে লিখব যে এখানে আমরা দেখতেই পাচ্ছি নিজেদের বানানো স্কেলে 1 সেন্টিমিটার বেশি, দোকান থেকে ক্রয় করা স্কেলের চাইতে নিজেদের বানানো স্কেলে 1 সেন্টিমিটার বেশিটা এখানে লিখেছি। দেখো ক্রয়কৃত স্কেল হতে 1 সেন্টিমিটার বেশি। তারপরে দেখো এবার আমরা কলমের দৈর্ঘ্য মাপব। এবার আমাদের নিজেদের বানানো কাগজের স্কেলে কলমের দৈর্ঘ্য পাচ্ছি আমরা 13 সেন্টিমিটার, আবার দোকান থেকে ক্রয় করা সেন্টিমিটার স্কেলে আমরা পাচ্ছি যে 11 সেন্টিমিটার। তাহলে পার্থক্য কত, 2 সেন্টিমিটার বেশি, আমাদের নিজেদের বানানো স্কেলে 2 সেন্টিমিটার বেশি। তাহলে ক্রয়কৃত স্কেল হতে 2 সেন্টিমিটার বেশি, এটা আমরা মন্তব্যের ঘরে লিখলাম। এখানে প্রত্যেকবার একটা বিষয় দেখতে পাচ্ছ যে নিজেদের বানানো স্কেলে কিন্তু পরিমাপটা একটু বেশি আসছে। এটার কারণটা কি, কারণটা হচ্ছে দোকান থেকে আমরা যে স্কেলগুলো কিনেছি সেখানে কিন্তু দাগগুলো কিন্তু অনেক ছোট ছোট, এত ছোট দাগ কিন্তু আমরা নিজেদের হাত দিয়ে কিন্তু এত ছোট দাগ দেওয়া কিন্তু অনেকটা কি কঠিন। এই জন্য আমাদের কিন্তু এখানে নিজেদের বেলায় আমরা নিজেদের যে স্কেলটা দিয়ে পরিমাপ করেছি এখানে পরিমাপটা একটু বেশি আসছে। হ্যাঁ, আর দোকান থেকে যে স্কেলটা কিনেছি সেখানে এই অ্যাকুরেট পরিমাপটা কিন্তু নিজেদের বানানো স্কেলের চাইতে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকম একটু পার্থক্যটা হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর টেবিলের পরিমাপ দেখো, টেবিলের দৈর্ঘ্য আমরা নিজেদের বানানো কাগজের স্কেলে আমরা পেয়েছি 95 সেন্টিমিটার।
ঠিক আছে। এটা কিভাবে 95 সেন্টিমিটার আমরা মনে করি যে একটা যে কাগজের স্কেল বানালাম, ওইটা দিয়ে আমরা এই যে অর্ধেক অর্ধেক মনে করি এটা স্কেল, এটা আমরা এই যে এতটুকু মাপলাম, আবার এতটুক, আবার এতটুক, আবার এতটুক, সবগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা যত আসবে সেটা মনে করো 95 সেন্টিমিটার হলো। আবার আমরা দোকান থেকে ক্রয় করা স্কেল দিয়ে মাপবো একই টেবিলটাই, এটা আবার পাচ্ছি আমরা 90 সেন্টিমিটার। তাহলে এই যে বেশি হয়ে গেল, এই যে বেশি কম বেশি হলো কেন? কারণ এই যে বলেছে একটু আগে আমাদের নিজেদের বানানো স্কেলে কিন্তু দাগগুলা কিন্তু দোকান থেকে ক্রয় করা স্কেলের মতো অ্যাকুরেট না। আমরা নিজেদের হাত দিয়ে করতে গিয়ে কিন্তু দাগগুলার দূরত্বটা মানে একটা থেকে আরেকটা দাগের দূরত্ব কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে। দোকানের যেগুলা ক্রয় করেছে ওগুলো মেশিন দিয়ে বানানো, এই জন্য এগুলা কিন্তু একদম অ্যাকুরেট। হাত দিয়ে বানাতে গেলে কিন্তু ঘরগুলো একটু বড় হয়ে যায়, এই জন্য পরিমাপটাও একটু বেশি আসছে। তাহলে 90 সেন্টিমিটার আমরা পাচ্ছি। তারপরে দেখো যেখানে আমরা মন্তব্যের ঘরে লিখবো যে ক্রয়কৃত স্কেল হতে 5 সেন্টিমিটার বেশি। তেমনিভাবে গণিত বই আমরা নিজেদের যে কাগজের স্কেল দিয়ে পরিমাপ করে পাচ্ছি আমরা 26 সেন্টিমিটার, আবার দোকান থেকে ক্রয়কৃত স্কেল দিয়ে পাচ্ছি আমরা 24 সেন্টিমিটার। তাহলে ক্রয়কৃত স্কেল হতে 2 সেন্টিমিটার বেশি, এটা হচ্ছে আমরা এখানে মন্তব্যের ঘরে লিখব। তোমরা এই চারটার পরিবর্তে তোমরা যে কোনো তোমরা চারটা, তোমরা এটা চাইলে আরও এটা লিস্টটা যত খুশি বেশি বেশি করতে পারো, মানে এখানে চারটা করতে বলা হয়েছে, তোমরা 6টা 10টা 15টা যত খুশি করতে পারো। ঠিক আছে। আর মন্তব্য আমরা লিখব কিভাবে? মন্তব্য লিখব যে এখানে যে দুইটার মধ্যে পার্থক্য যত তত। আবার এমনও হতে পারে যে দুইটা মিলে গিয়েছে, এরকমও হতে পারে, কিন্তু এই মিলে গিয়েছে আমরা দেখাচ্ছি না কেন? কারণ দোকানের স্কেলের সাথে কিন্তু নিজেদের বানানো স্কেলের মধ্যে অবশ্যই একটু না একটু পার্থক্য হবেই। ঠিক আছে। কারণ আমরা হাত দিয়ে কিন্তু মেশিনের মতো অ্যাকুরেটলি কিন্তু স্কেল বানাতে পারবো না, এই জন্যই একটু পার্থক্য হবে। ঠিক আছে। আশা করি তোমরা এই চারটা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী পৃষ্ঠায় আলোচনায় যাব। এবার 69 পৃষ্ঠায় কি আছে দেখো, বলা হচ্ছে স্কুল ছুটি হওয়ায় জয়া মা বাবা এর সাথে মামার বাড়ি বেড়াতে গেল। মামাতো ভাই অনিকের সাথে জয়ার খুব ভাব মানে যে তাদের খুব মিল, এটা বুঝিয়েছে। কারণ উভয়ই ষষ্ঠ শ্রেণীতে পড়ে, উভয় যেহেতু একই ক্লাসে পড়ে এই জন্য উভয়ই বন্ধু, এটা বুঝিয়েছে। তাই সময় পেলেই নিজেদের স্কুলের গল্প করে, সময় পেলেই তারা নিজেদের স্কুলের বিভিন্ন গল্প করে, পড়াশোনা নিয়ে আলোচনা করে। বাড়ি থেকে অনিকের স্কুল কত দূরে জয়া অনিকের কাছে জানতে চায়। আবার অনিক একটু ভেবে বলে প্রায় 3 কিলোমিটার। জয়া মনে মনে 3 কিলোমিটার কত দূর হতে পারে তার একটি ছবি কল্পনা করে নেয়। অনিক মাঝে মাঝে তার বাবার সাথে দরকারি জিনিসপত্র কেনাকাটার জন্য বাজারে যায়। এমনই একদিন বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেল। দোকানদার প্রশ্ন করলো কত গজ তার লাগবে। হ্যাঁ, তার কেনার জন্যই গেল, তাই এই যে দোকানে গেল, দোকানদার জিজ্ঞেস করলো কত গজ তার লাগবে। বাবা তারের পরিমাপের কথা বলার পর দোকানদার তার টেবিলে দাগানো স্কেল দ্বারা তার ম্যাপে দিয়ে দিল। এরপর প্রয়োজনীয় ভোগ্য পণ্য কেনার জন্য অন্য একটি দোকানে গেল। সেখান থেকে 1 কেজি ডাল, 1 লিটার তেল ও আরও কয়েক ধরনের জিনিস কিনে বাড়ি ফিরে আসলো। জয়া ও অনিক উভয়ের মনেই একটি প্রশ্ন জাগে, এই দূরত্ব, তারের দৈর্ঘ্য ও অন্যান্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করা হয় কি? তাহলে ওই পরিমাণকে পরিমাপের কি বলা হয়? দুজনেই মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে তাদের প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করবে। তার মানে এই যে অনিক যে বাবার সাথে দোকানে গিয়ে তার কিনলো, বা মনে করো যে জয়া যে অনিককে প্রশ্ন করেছিল বাড়ি থেকে তার বিদ্যালয়ের দূরত্ব কত, সে 3 কিলোমিটার বলেছে। এই যে দূরত্বের যে বিষয়টা, তারপরে যে পরিমাপ করা, তার পরিমাপের যে গজ বলেছে সেটা, তারপরে এখানে যে বলেছে কি করেছে, বিভিন্ন নিত্যপণ্য কিনেছে, 1 লিটার তেল, এই যে লিটার বললো, এই যে বিভিন্ন পরিমাপের যে বিষয়গুলো, এগুলার কি কোনো নির্দিষ্ট বিষয় আছে কিনা, নির্দিষ্ট পরিমাণ আছে কিনা, এই ইত্যাদি বিষয় তাদের মনে প্রশ্ন জাগলো, এবং এই বিষয়গুলো তারা পরবর্তী দিন স্কুলে গিয়ে শিক্ষকের কাছ থেকে জেনে নেবে, এটা বলল। এবার পরবর্তীতে আমরা দেখি এখানে কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে এই বিষয়গুলো কিন্তু ওই যে পরিমাপের বিষয়গুলো, মানে দৈর্ঘ্য মাপার বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছে গল্পের ছলে, এগুলা বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখো কি বলা হচ্ছে এরপরে, যে আদর্শ ভৌত রাশির, মানে তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ে বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, এই যে ভৌত রাশি, বিভিন্ন রাশির আলোচনা আছে। হ্যাঁ, তাহলে দেখো যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয়,
তাকে আমরা পরিমাপের একক বলে থাকি। তাহলে পরিমাপের একক কাকে বলে? যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে আমরা পরিমাপের একক বলি। দেখো, যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শের প্রয়োজন রয়েছে, মানে যে কোনো পরিমাপ কিন্তু একটা নির্দিষ্ট আদর্শ পরিমাপের সাথে ভিত্তি করে বা তুলনা করে কিন্তু মাপা হয়, যার সাথে তুলনা করে বিভিন্ন ভৌত রাশির পরিমাপ করা হয়। এই আদর্শকেই বলা হয় পরিমাপের একক। ঠিক আছে। তারপর দেখো, দৈনন্দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই পরিমাপের প্রচলন ছিল। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল, মানে এক এক অঞ্চলে এক এক জায়গায় বা এক এক রাষ্ট্রে এক এক রকম পরিমাপ প্রচলিত ছিল। যেমন কিছুকাল পূর্বেও আমাদের দেশে ভরের একক হিসেবে মন, সের, ছটাক, তোলা ইত্যাদি প্রচলিত ছিল। তোমরা তোমাদের দাদা দাদি বা নানা নানির কাছে কিন্তু এগুলো শুনে থাকবে। এই যে মন, সের আমরা কিন্তু পরিমাপের হিসাব করার জন্য কিন্তু এই যে বহুকাল আগে, মানে আজকে থেকে মনে করো যে 30-40 বছর আগেও কিন্তু এগুলাই সবচেয়ে বেশি ব্যবহার হতো পরিমাপের। এই যে ভরের একক হিসেবে মন, ঠিক আছে, 1 মন চাল বা 1 সের চাল, ঠিক আছে, বা 1 ছটাক তেল, ঠিক আছে, এগুলা কিন্তু ব্যবহার করা হতো, এগুলা বেশি প্রচলিত ছিল। আবার দূরত্ব নির্দেশের একক হিসেবে মাইল কিংবা দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি এখনও প্রচলিত আছে। স্থানীয়ভাবে হয়তো বা এখনও চলতে পারে, মানে স্থানীয়ভাবে কিন্তু এগুলো আসলেই কিন্তু এখনও চলে। ঠিক আছে, যেমন আমরা কাপড়ের ক্ষেত্রে কিন্তু গজটা কিন্তু গজ, ফুট, ইঞ্চি এগুলো কিন্তু এখনও ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন কাপড়ের ক্ষেত্রে এই গজটা বেশি ব্যবহার করে থাকি, ফুটটা বেশি ব্যবহার করে থাকি। তারপর দেখো, বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় বৈজ্ঞানিক তত্ত্বের আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে নানান সমস্যা সৃষ্টি হতে থাকে। মানে এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি, ঠিক আছে। তারপর যে পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি, এগুলার কারণে কিন্তু কি হতে থাকে, যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকেই কিন্তু কি হচ্ছে দেখো, যে সেই কারণে সারা বিশ্বে পরিমাপের একই রকম আদর্শের প্রয়োজন পড়ে। এটা আমরা আরেকটু উপরে তুলি, মানে এই যে এইরকম সমস্যার সমাধানের লক্ষ্যে কিন্তু সারা বিশ্বে একই রকম পরিমাপ পদ্ধতি ব্যবহারের জন্য এই যে একই রকম পরিমাপের জন্য একটা আদর্শ পরিমাপের প্রয়োজন দেখা যায়, প্রয়োজন পড়ে। এই থেকেই যে এই প্রয়োজনীয়তা থেকেই 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। তাহলে কত সালে সারা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়? 1960 সালে। এই যে 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এটা আমরা জেনে নেব। ঠিক আছে, এগুলো আমাদেরকে শিখে নিতে হবে। তারপর কি বলেছে দেখো, এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যেটাকে সংক্ষেপে এসআই একক বলে। ঠিক আছে, যে এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে, মানে আন্তর্জাতিক, এই যে আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি আর কি। ইউনিট মানে হচ্ছে একক, সিস্টেম অফ ইউনিট মানে হচ্ছে একক পরিমাপ পদ্ধতি, আন্তর্জাতিক এককের আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ঠিক আছে, এই যে কত সালে এটার সিদ্ধান্ত হয়? 1960 সালে। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু এসআই পরিমাপের এই বিষয়গুলো এখন আমরা জানবো, বিস্তারিত জানবো। দেখো, এই অধ্যায়ে মানে এই দৈর্ঘ্যমাপী অধ্যায়ে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি হচ্ছে দুইটি, মানে প্রচলিত পদ্ধতি হচ্ছে কয়টি? দুইটা পদ্ধতি প্রচলিত আছে। এগুলা কি কি? একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, আরেকটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এগুলো আমাদেরকে জানতে হবে, মানে দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি। তাহলে আমরা বলবো যে দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি দুইটি, একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, আরেকটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। তারপর দেখো, ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তার মানে এই যে গজ, ফুট, ইঞ্চি এগুলো হচ্ছে কোন পদ্ধতির? এগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতির একক। তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। তার মানে দুইটা পদ্ধতি চালু আছে, ঠিক আছে, তবে সারা বিশ্বে সবচাইতে বেশি প্রচলিত হচ্ছে কোন পদ্ধতিটা? এই যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতিটা পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে। তাহলে সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে কোনটা? এই মেট্রিক পদ্ধতিটা। ঠিক আছে, মেট্রিক পদ্ধতিটাই কিন্তু
অধিকাংশ দেশে কিন্তু বেশি বেশি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা 10 গুণোত্তর, মানে এই মেট্রিক পদ্ধতিটা 10 গুণোত্তর। তাহলে 10 গুণোত্তর পদ্ধতি কোনটা বললে আমরা কোনটাকে বলবো? মেট্রিক পদ্ধতিকে, মানে মেট্রিক পদ্ধতিকে অন্য ভাষায় কি বলবো আমরা? 10 গুণোত্তর পদ্ধতি। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা অবশ্যই এটা জেনে রাখবো যে মেট্রিক পদ্ধতি বা 10 গুণোত্তর পদ্ধতি, এভাবে আমরা জানবো, তাহলে কিন্তু মনে রাখতে সহজ হবে। দেখো, দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতিকে পরিমাপ সহজে করা যায়। এই পদ্ধতিতে পরিমাপ সহজে করা যায়। তাহলে এই যে কোন পদ্ধতিতে দশমিক ভগ্নাংশের দ্বারা সহজে পরিমাপ করা যায় যদি জিজ্ঞেস করে, আমরা কোনটাকে বলবো? এই যে মেট্রিক পদ্ধতিতে। তাহলে মেট্রিক পদ্ধতিতে হ্যাঁ দশমিক ভগ্নাংশের দ্বারা সহজে পরিমাপ করা যায়, এবং এই মেট্রিক পদ্ধতিকে বলা হয় যে 10 গুণোত্তর পদ্ধতি। ঠিক আছে, এই মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের এককের আমরা রূপান্তর এখানে সিঁড়ি দেওয়া আছে। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপে এককের রূপান্তর এখানে যেটা আছে এটা হচ্ছে সিঁড়ি পদ্ধতি। এখানে বক্সে কি বলা হচ্ছে দেখো, বড় একক থেকে ছোট এককে গেলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 গুণ করতে হবে। মানে এই যে দেখো, এই যে তীর চিহ্ন এদিকে দিয়েছে, এটা হচ্ছে উপর থেকে নিচে বা বড় থেকে ছোট। মানে সিঁড়ির একেবারে উপরে কিলো আছে, কিলো এটা হচ্ছে সবচাইতে বড়। এই কিলো থেকে যখন আমরা একটু নিচে হেক্টুতে আসবো, তার মানে 10 গুণ করতে হবে, 10 গুণ করতে হবে, মানে 1 কিলো সমান 10 হেক্টু। আবার হেক্টু এবং ডেকার সম্পর্ক হচ্ছে 1 হেক্টু সমান 10 ডেকা, মানে 10 গুণ করে করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু। ঠিক আছে, আবার যখন আমরা নিচ থেকে উপরে বা ছোট থেকে বড়তে যাব, তখন 10 ভাগ করে করে কমতে থাকবে, মানে 10 ভাগ হয়ে যাবে। মানে এই যে মিলি, 1 মিলি সমান কি হয়ে যাবে? 10, এই যে 10 ভাগ হয়ে যাবে, মানে 1 মিলির 10 ভাগ মানে কত? 10 ভাগের 1 সেন্টি। ঠিক আছে, তার মানে 1 মিলি সমান 10 ভাগের 1 সেন্টি, আর 10 ভাগের 1 মানে কত? 0.1। ঠিক আছে, তারপরে যে সেন্টির সাথে ডেসি আবার কিন্তু 10 ভাগ হয়ে, প্রতিবার কিন্তু 10 ভাগ হয়ে হয়ে কিন্তু যাচ্ছে। মানে ছোট থেকে বড়তে গেলে, যেমন এই যে নিচের এটা ছোট থেকে বড়তে গেলে হচ্ছে ভাগ হচ্ছে 10 ভাগ হচ্ছে, আবার বড় থেকে ছোটতে আসলে কিন্তু 10 গুণ করে করে বাড়ছে। এটাই হচ্ছে যে কি সিঁড়ি পদ্ধতিতে এটা খুব সহজে বোঝানো হয়েছে। এবং এখানে এই যে এটা হচ্ছে 10 গুণোত্তর, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 গুণোত্তর দেখতে পাচ্ছি, এবং এটাই হচ্ছে কি মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককের রূপান্তর। এবং এটার খুব সহজ একটা সূত্র আছে, যেটা আমরা এই যে পূর্বের ক্লাসে মানে 5ম শ্রেণীতে কিন্তু এটা আমি আলোচনা করেছিলাম, বা তোমরা অনেকেই পড়েছো। একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এই কিলাইয়া মানে হচ্ছে কিলো, হেকাইয়া মানে হচ্ছে হেক্টু, এই যে ডাকাত মানে হচ্ছে ডেকা, মারিলে মানে মিটার, হ্যাঁ, দেশে মানে হচ্ছে দেশে দ্বারা ডেসি বোঝানো হয়েছে, শান্তি মানে হচ্ছে সেন্টি, মিলিবে মানে হচ্ছে মিলি। ঠিক আছে, আবার আমরা এটা এই যে লিটারের ক্ষেত্রে আমরা লিটার বলবো, মিটারের ক্ষেত্রে মিটার বলবো, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে বক্সে আরেকটা লিখেছে যে দেখো, ছোট একক থেকে বড় এককে গেলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 দ্বারা ভাগ করতে হবে। মানে আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব, তাহলে প্রতিটি ধাপের জন্য 10 দ্বারা ভাগ করতে হবে। আবার বড় একক থেকে ছোটতে আসলে প্রতিটি ধাপের জন্য 10 দ্বারা গুণ করতে হবে। এবং এটাই হচ্ছে কি 10 গুণোত্তর রীতি, এই মেট্রিক পদ্ধতির পরিমাপের একক। এই মেট্রিক পদ্ধতির পরিমাপ এটাকে বলা হয় যে কি 10 গুণোত্তর রীতি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবং এই যে এটার কিন্তু আমরা এই যে এখানে 71 পৃষ্ঠায় কিন্তু এই যে এটা আবার আলোচনা করেছি। এখানে দেখো, এই যে শ্রেণী পদ্ধতি, সবার নিচে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এটা হচ্ছে কি এককের রূপান্তরের সিঁড়ি। আমরা এই যে দেখো এককের রূপান্তর সম্পর্কে কিন্তু আলাদা একটা ভিডিও হবে। আমি পরবর্তী পর্বে বিভিন্ন একক মানে এক একক থেকে অন্য এককে কিভাবে নিয়ে যাওয়া হয় এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং পরবর্তী পর্বে কিন্তু মানে ওই পর্ব দেখার পর আশা করি তোমাদের এককের পরিবর্তন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এবং তোমরা কিন্তু 5ম শ্রেণীতে কিন্তু মোটামুটি এককের পরিবর্তন সম্পর্কে ধারণা পেয়েছো। তোমরা যারা 5ম শ্রেণীতে বিষয়গুলো পড়েছো তাদের নিশ্চয়ই মনে আছে। আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে শিখেছিলাম, যেটা একটু আগে বলেছি, যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা যখন শিখবো আমরা, তখন এই যে মেট্রিক পদ্ধতির যে এককগুলো আছে এগুলো আমরা খুব এই একটা সূত্রের মাধ্যমেই কিন্তু সবগুলো খুব ভালোভাবে শিখে নিতে পারবো। ঠিক আছে, তারপর আমরা এখানে যে কথাগুলো আছে এগুলো একটু পরে নেই। হ্যাঁ, পরবর্তী পর্বেই কিন্তু আমরা এই যে এককের রূপান্তরের বিষয়টা খুব ভালোভাবে পরবর্তী পর্বে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দেখো এখন কি বলা হচ্ছে, এই পড়াগুলো কিন্তু এই থিওরিটিক্যাল পড়াগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে
জানতে হবে, শিখতে হবে। দেখো কি বলা হচ্ছে, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতি চালু হয়। তাহলে আমরা কি জানলাম, এই যে মেট্রিক পদ্ধতিটা সর্বপ্রথম কোন দেশে চালু হয়? ফ্রান্সে প্রথম চালু হয়। এবং কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। তাহলে মেট্রিক তোমরা শিখে নেবে এইভাবে যে মেট্রিক পদ্ধতিটি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সেই সর্বপ্রথম চালু হয়। তোমরা যখন এটা বুঝে বুঝে কয়েকবার পড়বে এই লাইনটা, তাহলে কিন্তু শিখা হয়ে তোমরা কিন্তু একেবারে একবার নিজেকে নিজে প্রশ্ন করবে, আবার নিজে নিজে উত্তর দিবে। মানে প্রশ্ন করবে এইভাবে, কোথায় সর্বপ্রথম মেট্রিক পদ্ধতি চালু হয়? তাহলে আমরা বলবো যে কি ফ্রান্সে। আবার কোন শতাব্দীতে মেট্রিক পদ্ধতি চালু হয়? তাহলে কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। এভাবে যখন নিজে নিজে প্রশ্ন করবে আবার উত্তর দিবে, তখন কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জানা হয়ে যাবে। হ্যাঁ, দেখো বাংলাদেশে, এবং বাংলাদেশে কখন চালু হয়? দেখো বাংলাদেশে 1 জুলাই 1982 সাল থেকে মেট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। তাহলে বাংলাদেশে কখন থেকে মেট্রিক পদ্ধতি প্রবর্তন হয়? 1 জুলাই 1982। 1 জুলাই 1982 সাল থেকে বাংলাদেশে মেট্রিক পদ্ধতিটা প্রবর্তন করা হয়। মানে এই 1 জুলাই 1982 সাল থেকে আমাদের দেশে এই মেট্রিক পদ্ধতিটার প্রচলন শুরু হয়েছে। তারপর কি বলেছে দেখো, এই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। তোমরা জেনে অবাক হবে, বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটার বা সেন্টিমিটারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মানে এক এক সময় এক একভাবে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করেছেন। তারপর দেখো, বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মিটারের সংজ্ঞারও পরিবর্তন হয়েছে। বিজ্ঞানের যত উন্নতি হয়েছে, যত পরিবর্তন ঘটেছে, এই সংজ্ঞারও কিন্তু পরিবর্তন হয়েছে। প্রায় 200 বছর গবেষণা করে বিজ্ঞানীগণ 1983 সালে মিটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করেন। তাহলে এখন আমরা যে 1983 সালে মিটারের যে একটা সংজ্ঞা দিয়েছে বিজ্ঞানীরা, সেটা সম্পর্কে জানবো। দেখো এটা সংজ্ঞাটা আমরা অবশ্যই শিখে রাখবো, জেনে রাখবো। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে সেটাকেই বলা হচ্ছে 1 মিটার। ঠিক আছে? তাহলে 1983 সালে মিটারের সংজ্ঞা কি দিয়েছে? 1 মিটারের সংজ্ঞা কি? 1 মিটার সমান ধরে নেওয়া হয়েছে যে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে। এই আলো মানে হচ্ছে সূর্যের আলো। ঠিক আছে? সূর্যের আলো 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে ততটুকুকেই বলা হয় যে 1 মিটার। ঠিক আছে? এই যে আমরা বর্তমানে যে 1 মিটার আমরা ব্যবহার করি, এটা হচ্ছে এইটা থেকেই কিন্তু, এই আদর্শ মাপের ভিত্তিক থেকে কিন্তু মাপা হয়। ঠিক আছে? তারপর দেখো, আধুনিক বিজ্ঞান মিটারের এই সংজ্ঞাটিকে সর্বাধিক মৌলিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সর্বাধিক মৌলিক মানে হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য বলে এটাকেই স্বীকৃতি দিয়েছে। এই সম্পর্কে বিশদ আলোচনা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। অর্থাৎ তোমরা সপ্তম শ্রেণীতে এই যে মিটার সম্পর্কে, এই পরিমাপের এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে এখন আমরা কিন্তু এই যে মিটারের সংজ্ঞা জানলাম এবং পরিমাপের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানলাম। এখানে কিছু জোড়াই কাজ দেওয়া আছে যে শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে। ঠিক আছে? তোমরা ফিতার মাধ্যমে একজন আরেকজনের উচ্চতা পরিমাপ করতে পারবা স্কেল দিয়ে। এরকম স্কেল আমার পাশে যে এরকম স্কেল আছে, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। এখানে ইঞ্চিও দেওয়া আছে কিন্তু। এই যে এটা দিয়ে তোমরা কিন্তু এই যে একজন এই স্কেল দিয়ে কয় স্কেল হলো পরিমাপ করে তারপর আমরা টোটাল করব। এখানে সেন্টিমিটার দিয়ে মাপলে কয় সেন্টিমিটার হলো, বা ইঞ্চি দিয়ে মাপলে কয় ইঞ্চি হলো, এইভাবে আমরা কিন্তু এটা পরিমাপ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা জোড়াই কাজ। ঠিক আছে? একটা যুগল কাজ বলেছে। তারপর এখানে 72 পৃষ্ঠায় কিছু আলোচনা আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই ছিল যে আজকের পর্বের আলোচনা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কেমন বুঝতে পেরেছো এটা আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।